প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার পরবর্তী পর্বে পরবর্তী বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের এই ১১৭তম পর্বের আলোচ্য বিষয় হলো দূষণ। হ্যালো এভরিওয়ান, ফেসবুকের পাশাপাশি তোমরা ইউটিউবেও কিন্তু ক্লাসের আপডেটগুলি যদি পেতে চাও তাহলে সুপ্রিয় দত্ত ক্লাসেস গিয়ে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। একটু প্রেক্ষাপটটা জেনে নেই। আমরা জীব, আমরাই গড়ে তুলি সুস্থ জীবনের মুক্ত বাতায়ন। লগ্নে আমরা কি দেখেছিলাম? এই উন্মুক্ত পরিবেশ দেখেছিলাম, কিন্তু যেখানে কোনো দূষণ ছিল না। আর আমাদের অনিয়ন্ত্রিত ক্রিয়াকলাপের ফলেই কিন্তু পরিবেশ আজ বিভিন্ন ভাবে দূষিত। পরিবেশের অর্থ হলো জীবদের পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ আমাদের চারপাশে সজীব ও নির্জীব উপাদান, এদের মধ্যে রয়েছে এক সুন্দর পারস্পরিক সম্পর্ক। কিন্তু জনবিস্ফোরণের ফলে মানুষ তার প্রয়োজনে যথেচ্ছ ও বেহিসেবি ভাবে ব্যবহার করছে এই সব উপাদানকে। নির্বিচারে ধ্বংস করছে বন্যপ্রাণী ও বন, স্থাপন করছে কলকারখানা, গড়ে তুলছে অপরিকল্পিত নগর। ফলে বায়ু, জল, স্থল ক্রমশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। অনুপ্রবেশ ঘটছে নতুন নতুন পদার্থে, ফলে সৃষ্টি হচ্ছে দূষণ, অর্থাৎ পরিবেশ আজ বিপন্ন। ওজোন স্তরের ক্ষয়, অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস এফেক্ট, জীব বিবর্ধন প্রভৃতির প্রভাবে পরিবেশ ক্ষতবিক্ষত। এর ফলে পরিবেশ হয়ে উঠছে মানুষের বসবাসের অনুপযুক্ত। তাহলে দূষণের সংজ্ঞায় আমরা বলতে পারি পরিবেশের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন জীবের জীবন ধারণকে ক্ষতিগ্রস্ত করে তাকে দূষণ বলে। আর দূষণকারী পদার্থকে কি বলবো? অর্থাৎ কোনো কিছু ব্যবহারের পর যেসব পরিত্যক্ত পদার্থ পরিবেশকে দূষিত করে তাকে বলবো দূষণ। আজকে বিভিন্ন প্রকার দূষণের মধ্যে আমরা বায়ু দূষণ সম্বন্ধে আলোচনা করব, যে প্রাকৃতিক কারণে বা মানুষের অনিয়ন্ত্রিত কাজকর্মের ফলে বায়ুমণ্ডলের উপাদান সমূহের হ্রাস বা বৃদ্ধির ফলে মানুষের স্বাভাবিক জীবন ধারণ বিঘ্নিত হওয়াকে বলা হয় কি? বায়ু দূষণ। চলো এবার জেনে নিই যে বায়ু কেন দূষিত হচ্ছে, অর্থাৎ বায়ু দূষণের কারণ কি। ব্ল্যাকবোর্ডে আমরা সারণীকারে আমরা দেখে নিই যে বায়ু কেন দূষিত হচ্ছে। এখানে টেবিলটি লক্ষ্য করো যে এখানে বায়ু দূষকগুলো রয়েছে, এখানে প্রকারভেদ রয়েছে, এখানে উৎস জানবো আমরা। প্রথমে যে বায়ু দূষক অর্থাৎ গ্রিন হাউস গ্যাস। আমরা গ্রিন হাউস গ্যাস প্রধানত কাকে বলি? যে কার্বন ডাই অক্সাইডকে বলি, মিথেনকে বলি, সালফার ডাই অক্সাইডকে বলি। এগুলো কি? গ্রিন হাউস গ্যাস। এদের উৎস কি? যে আগ্নেয়গিরির লাভা, দাবানল, জীবাশ্ম জ্বালানি, কাঠের দহন, অরণ্য ধ্বংস, সিমেন্ট কারখানা, যানবাহনের পরিত্যক্ত ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, পচনশীল উদ্ভিদ, প্রাকৃতিক গ্যাসের কারখানা, গবাদি পশুর মল, জৈব আবর্জনার পচন এবং বায়োগ্যাস। এর থেকে কিন্তু বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসের কিন্তু উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি। তাহলে গ্রিনহাউস গ্যাস কোনগুলো? কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড। তাহলে গ্রিনহাউস গ্যাস কোনগুলো? কার্বন ডাই অক্সাইড, মিথেন, সালফার ডাই অক্সাইড। এই সকল বিভিন্ন প্রকার গ্যাসই কিন্তু গ্রিনহাউস গ্যাস হিসাবে কিন্তু পরিচিত এবং যার থেকে কিন্তু প্রশ্ন কিন্তু থাকে। এবার জানি যে এই যে বিভিন্ন প্রকার বায়ু দূষক, অর্থাৎ প্রথম বায়ু দূষক জানবো মিথেন। মিথেন কোথা থেকে উৎপন্ন হয়? পচনশীল উদ্ভিদ, প্রাকৃতিক গ্যাসের কারখানা, গবাদি পশুর মল, জৈব আবর্জনার পচন, বায়োগ্যাস। আবার নাইট্রাস অক্সাইড কোথা থেকে উৎপত্তি হবে? রাসায়নিক সার তৈরির কারখানা, কয়লা, পেট্রোলিয়ামের দহন, বায়োগ্যাস, মোটর গাড়ির ধোঁয়া। সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন অ্যারোসল যদি আমরা স্প্রে করি, বা আমরা যে রেফ্রিজারেটর অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র নির্মাণে, প্লাস্টিক কারখানায় জীবাণুনাশক বস্তু হিসাবে কিন্তু সিএফসি ব্যবহার করা হয়। আবার
ওজোন O3। তোমরা সকলেই জানো একটি অক্সিজেন অণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে O3, যাকে আমরা ওজোন বলি। তাপ রাসায়নিক ক্রিয়ায় উৎপন্ন হয় কি ওজোন। সালফার ডাই অক্সাইড কয়লা ও তেলের দহন, সালফার নিষ্কাশন, তামা দস্তা প্রভৃতি ধাতু নিষ্কাশন চুল্লি থেকে কিন্তু নির্গত হচ্ছে সালফার ডাই অক্সাইড। পরবর্তীতে আমরা জানবো অন্য যে সকল গ্যাস অর্থাৎ মিথেন, নাইট্রাস অক্সাইড, এই যে অন্যান্য যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে, যে মিথেনের উৎপত্তি কোথায়, অর্থাৎ পচনশীল উদ্ভিদ, প্রাকৃতিক গ্যাসের কারখানা, গবাদি পশুর মল, জৈব আবর্জনার পচন, বায়োগ্যাস, এখান থেকে কিন্তু মিথেন আমরা পেয়ে থাকি। আবার নাইট্রাস অক্সাইড রাসায়নিক সার তৈরির কারখানা, কয়লা, পেট্রোলিয়ামের দহন, বায়োগ্যাস, মোটর গাড়ির ধোঁয়া, এখান থেকে কিন্তু আমরা কি পাবো নাইট্রাস অক্সাইড। সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, যার পুরো নাম। অ্যারোসল স্প্রে বা ফ্রিজ বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কি দেখি, শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্র নির্মাণে, প্লাস্টিক কারখানা, জীবাণুনাশক বস্তু হিসাবে কিন্তু সিএফসি ব্যবহার করা হয়। ওজোন, তাহলে ওজনের উৎস কি, যে তাপ রাসায়নিক ক্রিয়ায় কিন্তু ওজোন উৎপন্ন হয়। তোমরা সকলে জানো ওজনের সংকেত O3। সালফার ডাই অক্সাইড কয়লা ও তেলের দহন, সালফার নিষ্কাশন, তামা দস্তা প্রভৃতি ধাতু নিষ্কাশন চুল্লি থেকে কিন্তু সালফার ডাই অক্সাইড গ্যাস আমরা পাই। অপর একটি শব্দ আছে, সেটি হলো SPM। S কথার অর্থ হলো সাসপেন্ডেড, P কথার অর্থ হলো পার্টিকুলেট, M কথার অর্থ হলো ম্যাটার, অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলতে আমরা কি বুঝি, যে বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম কঠিন পদার্থ থাকে, তোমরা সকলেই জানো, এবং তরল কিছু কণা থাকে সূক্ষ্ম সূক্ষ্ম, যা এই কঠিন পদার্থ এবং তরল পদার্থগুলো একত্রিত হয়ে যে ক্ষুদ্র কণা সৃষ্টি করে তাকে বলা হয় প্রলম্বিত সূক্ষ্ম কণা বা SPM। SPM এর বিভিন্ন প্রকারভেদগুলো কি, ধূলিকণা রূপে থাকতে পারে, বাষ্পাকার ধোঁয়া রূপে থাকতে পারে, তরল বিন্দু রূপে থাকতে পারে, কুয়াশা জাতীয় থাকতে পারে, ধোঁয়া হিসাবে থাকতে পারে। ধূলিকণা কখন পাবো, যে কাঠচেরাই কল, খনিতে খনন কার্যের ফলে বা খনন কার্যের বিস্ফোরণের ফলে, পাথর সংগ্রহের জন্য পাহাড়ে বিস্ফোরণ করলে আমরা ধূলিকণা পাবো। আবার ধাতু বা ধাতব অক্সাইড থেকে আমরা কিন্তু বাষ্পাকার ধোঁয়া পাবো। বিভিন্ন প্রকার সুগন্ধিত তেল যদি স্প্রে করা হয় তরল বিন্দু হিসাবে যেগুলো পাবো। আবার বাষ্পের ঘনীভূত তরল কণা যা রং শিল্প কলকারখানা থেকে উৎপন্ন হয় সেটা কুয়াশা জাতীয় হবে। আবার যদি কার্বন জাতীয় পদার্থের অসম্পূর্ণ দহনের ফলে কিন্তু কি ধোঁয়ার সৃষ্টি হবে। এর মধ্যে কি থাকবে, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, কার্বন মনোক্সাইড থাকতে পারে, বেনজোপাইরিন থাকতে পারে। এবার তাহলে আমরা বিভিন্ন প্রকার বায়ু দূষকগুলি জানলাম, তাদের উৎস জানলাম, তাদের প্রকারভেদ জানলাম। তাহলে বায়ু দূষকগুলোর ক্ষতিকারক প্রভাব কি, অর্থাৎ এরা পরিবেশের উপর কি প্রভাব ফেলছে, চলো আমরা এক এক করে জেনে নিই। তোমরা সকলেই একটি নাম জানো, গ্রিন হাউস প্রভাব। আসলে ব্যাপারটা কি, তোমরা সকলেই দেখেছো যে পাহাড়ি এলাকায় কি, যে আমরা ছোট ছোট কিছু ঘর দেখতে পারি, যে ঘরগুলোর মধ্যে কি হয়, যে কিছু কিছু গাছের টবকে রাখা হয়। কারণ কি, যে নিম্ন তাপমাত্রায় অনেক উদ্ভিদ আছে যেগুলোর ফুল ফল ধারণ করতে পারে না। এই কাচের ঘরের ভেতরে যদি রাখি, এই কাচ ভেদ করে সূর্যের যে পরিমাণ তাপমাত্রা ঘরের ভেতরে প্রবেশ করে, ঠিক সেই পরিমাণ তাপমাত্রা বাইরে বেরিয়ে যেতে পারে না, ফলে ঘরটি কি গরম থাকে। এই ঘরকে কি বলি আমরা, গ্রিন হাউস। আর গ্রিন হাউস এফেক্ট কেন বলছে, যে সবুজ ঘরের প্রভাব আমাদের পরিবেশটাকে কেন বলা হচ্ছে, যে পরিবেশে আমরা জানি যে যদি এটা ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে লেয়ারটাকে বলে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার ভেদ করে সূর্যের কিরণ বা তাপমাত্রা যে পরিমাণে ভূপৃষ্ঠে চলে আসে, ঠিক সেই পরিমাণ ট্রোপোস্ফিয়ার লেয়ার ভেদ করে কিন্তু আবার যেতে পারে না। অনেকটা কি হয়, এই ট্রোপোস্ফিয়ার লেয়ারে থাকে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সালফার ডাই অক্সাইড, এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো থাকার জন্য এই গ্যাসগুলো কি করে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে রাখে। শোষণ করে রাখার জন্য কিন্তু ভূপৃষ্ঠ কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। তাহলে এই ট্রোপোস্ফিয়ার লেয়ারটা হলো কাচের লেয়ার, অর্থাৎ এই ঘরের লেয়ার, এর সাথে তুলনা করা হচ্ছে পরিবেশকে। এই ঘটনাকে কি বলবো আমরা, সবুজ ঘরের প্রভাব। তাহলে এই যে গ্রিন হাউস এফেক্টের ফলে কি হচ্ছে, পরিবেশ ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। পরিবেশ উত্তপ্ত হওয়ার জন্য কি হচ্ছে, যে পাহাড়ের চূড়ায় যেখানে বরফ জমে আছে সেখানে কি বরফ গলতে শুরু করছে, ফলে কি দেখা যাবে, বন্যা দেখা যাবে।
তাহলে আমরা গ্রিন হাউস প্রভাব সম্বন্ধে জানলাম, গ্রিন হাউস এর ক্ষতিকারক প্রভাবও জানলাম, বন্যা হলে কি হবে, প্রচুর জীবজন্তু মারা যাবে। এবার চলো আরেকটি জিনিস জানি, সেটা হলো অ্যাসিড বৃষ্টি। এই নামটিও তোমরা শুনেছো। আমরা বায়ু দূষক গ্যাস কি যে জানি, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইড যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় কি উৎপন্ন করবে, SO2 প্লাস O2, তার মানে কি SO3। এই SO3 এবার পরিবেশের মধ্যে কি আছে, জলীয় বাষ্প, অর্থাৎ H2O এর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, H2SO4 সালফিউরিক অ্যাসিড। অপরদিকে নাইট্রোজেন ডাই অক্সাইড কি হবে, O2 এর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, NO3। এই NO3 এবার কি হবে, এই নাইট্রোজেন ডাই অক্সাইড আবার কার সাথে যুক্ত হবে, O3 এর সাথে যুক্ত হবে। O3 এর সাথে যুক্ত হলে কি উৎপন্ন করবে, N2O5। এই N2O5 আবার কার সাথে যুক্ত হবে, N2O5 প্লাস H2O কি উৎপন্ন করবে, HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড জলীয় বাষ্পাকারে কোথায় পরিবেশের মধ্যে ঘুরছে। যখন বৃষ্টির জল ওই জলীয় বাষ্পের মধ্য দিয়ে প্রবাহিত হবে, নিচ দিকে পতিত হবে, জলীয় বাষ্পগুলো কার সাথে মিশ্রিত হবে, বৃষ্টির জলের সাথে। আর বৃষ্টির জলের সাথে মিশ্রিত হলে সেই জলটা কি আম্লিক হবে, অর্থাৎ অম্লত্ব রূপ পাবে। এবার এই যে অম্ল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটাকে বলবো অম্ল বৃষ্টি। অম্ল বৃষ্টির জল যেখানে পড়বে মাটি কি হবে, আম্লিক হবে। এর ফলে কি হবে, গাছপালার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে, জলাশয়ের জলের অম্লত্ব বেড়ে যাওয়ায় মাছের ডিম নষ্ট হবে, মাছের উৎপাদন নষ্ট হবে, গাছের পাতার উপরে মোমের প্রলেপ যে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে, পাতা বাদামি বর্ণ ধারণ করবে, পানীয় জল দূষিত হবে। আবার মার্বেলের যে স্মৃতিসৌধ, বর্তমানে আমরা কি জানি যে আগ্রার তাজমহল, আবার কলকাতায় ভিক্টোরিয়া, এগুলো যে মার্বেল পাথরে তৈরি, এই মার্বেল পাথরও কিন্তু এই অম্ল বৃষ্টির জন্য আজ কিন্তু ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিভিন্ন বায়ু দূষকের যে প্রভাবগুলো পরিবেশে, অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস প্রভাব, এগুলো বিস্তারিতভাবে জানলাম। কিন্তু এছাড়াও কিন্তু এরা কিন্তু কি যে মানব জীবনে কিন্তু বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। যেমন যারা বস্ত্রশিল্প কারখানায় কাজ করে, সেখানে কি তুলোর আঁশ ব্যবহৃত হয়। আর তুলোর ব্যবহৃত হওয়ার ফলে তুলোর আঁশটা কি বায়ু দূষক। ফলে কি হয়, এই তুলোর তন্তুগুলো নাসাপথ দিয়ে ভিতরে প্রবেশ করে, তার ফলে যে রোগ হয় তাকে বলি আমরা বিসনোসিস। আবার অ্যাসবেস্টস তৈরি কারখানাতে এই অ্যাসবেস্টসের ডাস্টগুলো যখন নাকের ভিতর দিয়ে যায়, ফুসফুসে জমে যে রোগ হয় তাকে বলবো কি অ্যাসবেস্টোসিস। আবার কয়লা খনিতে কার্বন কণা কি হবে, যারা কয়লা খনিতে কাজ করবে কার্বন কণা নাকের ভেতর দিয়ে যাবে, ফলে আমাদের ফুসফুসের ভেতরে কি হবে, কালো রঙের একটা আস্তরণ পড়বে, যাকে বলবো কি ব্ল্যাক লাং বলবো। আবার এসপিএম বলতে সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো আমরা কি জানি যে গাড়ির জ্বালানির দহনের ফলে উৎপন্ন হয়, যার ফলে কিন্তু আমাদের চোখ জ্বালা করে। এবং আমাদের যে লোহিত রক্তকণিকা, তার ফলে কিন্তু লোহিত রক্তকণিকার পরিণতিতে কিন্তু বাধা সৃষ্টি করে। আবার বেনজোপাইরিন কখন পাবো আমরা, হাইড্রোকার্বনের অসম্পূর্ণ জারণের ফলে পাবো, যার ফলে কি হচ্ছে, ফুসফুসের ক্যান্সার হচ্ছে। সালফার ডাই অক্সাইড কোথা থেকে পাবো, কয়লা ও তেলের দহনে পাবো, যার ফলে আমাদের হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, মাথা ধরা, বমি বমি ভাব আমাদের চলে আসবে। আবার পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এই যে প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট সূর্যালোকের প্রভাবে নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে, যার ফলে কি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, চোখ জ্বালা পোড়া কিন্তু করতে থাকে। তাহলে আমরা যে বায়ু দূষণের বিভিন্ন বায়ু দূষক, তাদের উৎস এবং তাদের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে কিন্তু বিস্তারিতভাবে জানলাম। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু থাকে। পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব। আজকের মতো এতটুকুই। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।